মার্কিন বাড়তি শুল্ক কার্যকর হলে পোশাক খাতে রপ্তানি কমবে $3 থেকে $4 বিলিয়ন, শঙ্কা ব্যবসায়ীদের। সংকট সমাধানে ওয়াশিংটনে আজও বৈঠক। দাতা সংস্থার পরামর্শে নয়, নিজেদের স্বার্থেই সংস্কার, জানালেন অর্থ উপদেষ্টা। বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে মানসম্মত অডিট প্রতিবেদনে গুরুত্ব। এবং চীনে বিডার প্রথম আন্তর্জাতিক কার্যালয় খোলার কথা ভাবছে সরকার, জানালেন আশিক চৌধুরী। বাংলাদেশে ব্যবসার পরিবেশে সন্তুষ্ট চীনা রাষ্ট্রদূত। স্বাগত ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। দর্শক, আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। ট্রাম্প ঘোষিত 35% অতিরিক্ত শুল্ক কার্যকর হলে মার্কিন বাজারে বাংলাদেশের রপ্তানি অর্ধেকে নেমে আসতে পারে বলে শঙ্কা রপ্তানিকারকদের। এর বহুমুখী প্রভাব পড়বে কর্মসংস্থান ও বিনিয়োগে। তারা বলছেন, যে কোনো মূল্যে সরকারকে এই শুল্ক কমিয়ে আনার উদ্যোগ নিতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি বছরে $8.5 বিলিয়ন। এই বাজারে বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া ও ভারত। এরই মধ্যে ভিয়েতনামের জন্য 20% শুল্ক ঘোষণা করেছে ডোনাল্ড ট্রাম্প, যেখানে বাংলাদেশকে গুনতে হবে 35%, ইন্দোনেশিয়ার 32% আর কম্বোডিয়ার শুল্ক 36%। নতুন এই শুল্ক হার কার্যকর হলে মার্কিন মূল্যকে পণ্য প্রবেশে মোট 50% শুল্ক গুনতে হবে বাংলাদেশকে। এতে দেশটিতে কমবে রপ্তানির হিস্সা, যেখানে বড় হুমকি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনাম। রপ্তানিকারকদের আশঙ্কা, বাংলাদেশের রপ্তানির প্রায় অর্ধেক যেতে পারে দেশটির দখলে। এতে বছরে প্রায় $3.5 থেকে $4 বিলিয়ন ঘাটতি দেখা দেবে রপ্তানি আয়ে। 50% ট্যারিফ দিয়ে আমরা কিভাবে ব্যবসা করব? এটা তো ব্যবসা, we are going to lose the business। সোজা কথা, 35% কোনোভাবেই আমরা বিয়ার করতে পারবো না, এটা সহ্য সীমার বাইরে। তো এই ক্ষেত্রে আমাদের এটাকে নামিয়ে আনতে হবে। 20% আমরা চাই যে 20% পর্যন্ত নেমে আসুক, অথবা ম্যাক্সিমাম যদি 25%, এর উপরে গেলে আমাদের ব্যবসা করা ডিফিকাল্ট। এমন হলে ক্ষতির মুখে পড়বে অনেক পোশাক কারখানা, কাজ হারাবে হাজারো পোশাক কর্মী, যার প্রভাব পড়বে সার্বিক কর্মসংস্থানের বাজারে। ব্যবসায়ীরা বলছেন, অন্ধকারে রেখে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা চালিয়েছে সরকার, যেখানে পুরোপুরি ব্যর্থ সরকারি কর্তারা। ভিয়েতনাম অনেক সফল, এরা একেবারে প্রথম ডে 1 থেকে তারা নেগোশিয়েট শুরু করেছে এবং তারা সাকসেসফুলি নেগোশিয়েট করে একটা পর্যায়ে এসছে। তো ভিয়েতনাম ইজ স্মার্ট, এতে কোনো ডাউট নেই। ওদের নেগোসিয়েশন ক্যাপাসিটি ভালো, কূটনৈতিক যে সম্পর্ক আমেরিকার সাথে, সেটাও অনেক ভালো। আমাদের এই দুটো জায়গায় কাজ করতে হবে। আমাদের নেগোসিয়েশন কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে। আমাদের নেগোসিয়েশন ডেফিনেটলি ওয়ে নট ভেরি গুড, আমাদের নেগোসিয়েশন অত ভালো না। শুল্ক কমাতে কি শর্ত মানতে হবে সে বিষয়ে এখনো পরিষ্কার না করলেও জানা যাচ্ছে, বিভিন্ন দেশের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতি মানতে বাধ্য করতে চায় বাংলাদেশ সহ শুল্ক আরোপ করা দেশগুলোকে। ভারত আমাদের কাছাকাছি থাকে, পাকিস্তান আমাদের কাছাকাছি থাকে, তাহলে ভিয়েতনাম ছাড়া আমাদের প্রতিযোগিতার ক্ষেত্রে সেক্ষেত্রে হয়তো প্রভাবটা, নেতিবাচক প্রভাব যতটা হতে পারত তার চেয়ে কমও হতে পারে। শুল্ক ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করতে বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে প্রতিনিধি দল এখন অবস্থান করছে ওয়াশিংটনে। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। কোনো দাতা সংস্থার পরামর্শে নয়, বরং নিজেদের স্বার্থে যৌক্তিক সংস্কার করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। তিনি জানান, দেশি বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে মানসম্মত অডিট প্রতিবেদন দরকার। বুধবার দুপুরে রাজধানীর একটি হোটেলে অ্যাকাউন্টিং ও অডিটিং সামিটে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। বিগত 1.5 দশকে আর্থিক খাতে নানা অনিয়ম ও অর্থ পাচারে ক্ষতিগ্রস্ত দেশের অর্থনীতি। এসব ক্ষেত্রে বিভিন্ন নিরীক্ষা প্রতিষ্ঠানেরও দায় রয়েছে। বুধবার রাজধানীর একটি হোটেলে হিসাবরক্ষণ ও নিরীক্ষা পেশায় জড়িতদের মিলন মেলা অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং সামিটে আর্থিক প্রতিবেদনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে নানান প্রশ্ন তোলেন বক্তারা। তারা বলেন, আর্থিক প্রতিবেদনের নানা দুর্বলতার কারণে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে। এক্ষেত্রে দেশের স্বার্থে অডিটরদের স্বচ্ছতার সঙ্গে প্রতিবেদন তৈরি করার তাগিদ দেন তারা। If I today judge the performance of audit firms based on the audit reports, I can tell you there will be no auditors left which will be qualified to do the job. Because the way it has been done and reported, misreported, does not qualify them to be in the profession in the future. Bangladesh Bank identified a few top auditing firms involved in Crescent Group credit scandal. It is a good job, but
What did Bangladesh Bank do when banks were plundered in a series during the last regime, except for being an accomplice to bring about a devastating economy for the country? এ সময় অর্থ উপদেষ্টা বলেন, দেশে 18 লাখের রিটার্ন জমা দেয়া হলেও 70%ই জিরো রিটার্ন সাবমিট করেছে, যা বিশ্বাসযোগ্য নয়। সরকার স্বল্প মেয়াদে যেসব সংস্কারে হাত দিয়েছে তা বাস্তবায়ন করতে চায়। I was surprised এবার 18 লক্ষ লোক বোধহয় ট্যাক্স রিটার্ন দিয়েছেন, এতে প্রায় 70% লোকের জিরো ট্যাক্স। ক্যান ইউ ইমাজিন? 100 জনের মধ্যে 70 জনকে ট্যাক্স দেয় না। কোথাও শুনেছেন যে কারো ইনকাম 25,000 টাকার বেশি, সবার নাকি 25,000 টাকার কম? এই হিসাবগুলো ঠিকভাবে দেয়, এটার একটা দায়িত্ব কিন্তু যারা অ্যাকাউন্ট্যান্ট এদের ফর্মের এটা। আর্থিক খাতে দুর্নীতি বন্ধে দায়িত্বশীলদের সৎ হওয়ার পরামর্শ দিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আমাদের নিজস্ব তাগিদে আমার নিজের জন্য। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। দর্শক, রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আগামী জাতীয় নির্বাচন নিয়ে ব্রিফ করছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সামনে রেখে আপনি জানেন অনেক পায়তারা হয় যে এটাকে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে ডিটোরিয়েট করে সেই বিষয়ে অনেক পায়তারা থাকে। তো উনি আজকে নির্দেশ দিয়েছেন যে আইন শৃঙ্খলা বাহিনী যাতে কঠোরভাবে আইন প্রয়োগ করে এই আগামী মাসগুলোতে নির্বাচনকে সামনে রেখে। আর উনি মিটিংয়ে জানানো হয়েছে যে 8 লক্ষর মতো আইন শৃঙ্খলা বাহিনীর মেম্বাররা ইলেকশন ডিউটিতে থাকবেন। উনি নির্দেশ দিয়েছেন যে এই পুরো 8 লক্ষই যাতে এই ইলেকশনটা কিভাবে হবে আর শান্তিপূর্ণভাবে ইলেকশনটা যাতে হয় সেটার প্রশিক্ষণ তাদেরকে ইনশিওর করার কথা বলেছেন, যে তাদেরকে প্রশিক্ষণ করতে হবে এবং এই কাজটা করতে হবে ডিসেম্বরের মধ্যে। আর উনি নির্দেশ দিয়েছেন 18 থেকে 33। আপনি জানেন যে এবার অনেকে নতুন ভোট দিবেন। শেখ হাসিনার তিনটা ইলেকশনে, যেটা 2014, 2018 এবং 2024-এ আপনি জানেন আমাদের বিশাল পুরো আসলে ইলেকশনগুলো তো রিগড হয়েছিল। এই বিশাল আমাদের ইয়াং ছেলেমেয়েরা কেউ ভোট দিতে পারেননি। তো উনি নির্দেশ দিয়েছেন যে উনি মিটিংয়ে বলেছেন যে যাতে 18 থেকে 33 বছর বয়সীদের যাতে পৃথক একটা ভোটার তালিকা করা যায় সেটা একটু খতিয়ে দেখার জন্য বলেছেন, এবং তাদের জন্য যাতে আলাদা ভোটিং বুথ রাখা হয় নির্বাচনী কেন্দ্রগুলোকে, সেটার জন্য উনি দেখেছেন। এটা অবশ্যই লজিস্টিক্যাল একটা বিষয়, সেটা যাতে তারা খতিয়ে দেখেন এটা কিভাবে ইনশিওর করা যায়। এটা নির্বাচনকালীন সময়ে আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে ডিপ্লয়েড হবে এটা একটা ইস্যু। কোথায় কোথায় ডিপ্লয়েড হবে আপনারা জানেন, যে বর্ডার এরিয়াতে কিভাবে ডিপ্লয়মেন্ট হবে, দেশের বিভিন্ন জায়গায় ডিপ্লয়মেন্ট, এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে কিভাবে ডিপ্লয়মেন্ট হবে, কতজন আনসার থাকবেন, কতজন পুলিশের সদস্য থাকবেন, বিজিবি বা সেনাবাহিনী কিভাবে থাকবেন, স্ট্রাইক ফোর্স হিসাবে কিভাবে থাকবেন, সেগুলো নিয়ে আজকের মিটিংয়ে বিস্তারিত আলোচনা হয়। এবং ওইখানে বলা হয় যে 8 লক্ষের মধ্যে 5,70,000 হচ্ছে হলো আনসার এবং 1,41,000 হচ্ছেন পুলিশের সদস্য। উনি পুলিশকে বাংলাদেশের 47,000 পুলিশ, মিটিংয়ে বলা হচ্ছে যে 47,000-এর মতো ভোটিং কেন্দ্র থাকবে, এবং তারা দেখেছেন, অ্যাসেসমেন্ট করে দেখেছেন যে 16,000-এর মতো ভোট কেন্দ্র হচ্ছে ঝুঁকিপূর্ণ হতে পারে। তো এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রে কিভাবে শান্তিপূর্ণভাবে ইলেকশন ভোটটা কন্ডাক্ট করা যায় সেই জন্য উনি নির্দেশ দিয়েছেন, এবং সেটা নিয়ে আজকে অনেক বিস্তারিত আলোচনা হয়েছে। তার মধ্যে যেগুলো মেজার চিন্তা ভাবনা করা হচ্ছে নেওয়ার জন্য, এবং সেটা হচ্ছে যে পুলিশের বডি ক্যাম রাখার জন্য, এবং প্রত্যেকটা কেন্দ্র যাতে সিসিটিভির আওতায় আসে সেটা একটা নির্দেশনা দেওয়া হয়েছে, এবং এই সিসিটিভি গুলো যাতে মনিটরিংটাও ঠিক মতো হয়। মানে আমি সিসিটিভি লাগালাম কিন্তু দেখা যাচ্ছে মনিটরিং হচ্ছে না, সে বিষয়ে প্রশিক্ষণ নিতে বলেছেন এবং খুব এটা নিয়ে কাজগুলো করতে বলেছেন। জুডিশিয়াল, আপনি জানেন যে বাংলাদেশ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটটা
ইলেকশনের সময় ডিপ্লয় হয় এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও ডিপ্লয় হয়। তো একটা মিটিং অবজার্ভ করা হয়েছে যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের অনেক সময় এই ভোট বিষয়ে তাদের প্রশিক্ষণের অভাব থাকে। তো তাদের কিভাবে ভালোভাবে প্রশিক্ষণ দিয়ে ভোটের জন্য তাদেরকে প্রস্তুত করা যায় সে বিষয়ে আজকে নির্দেশনা এসেছে। আর আগে আপনারা জানতেন যে ইলেকশনের সময় 4 দিন একটা পুলিশ বা সিকিউরিটি ফোর্সের একটা ডেপ্লয়মেন্ট হতো। এবার বলা হচ্ছে যে এটাকে কিভাবে 7 দিনের মধ্যে ডেপ্লয়মেন্টটা করা এবং যাতে করে নির্বিঘ্নে এবং ভোটের আগের কোনো ধরনের ভায়োলেন্সকে যেন এটা প্রতিহত করা যায় এবং ভোটের পরেও যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে ডিটোরিয়েট না হয় সেটা লক্ষ্য রাখার জন্য কিভাবে 7 দিনের ডেপ্লয়মেন্টে কিভাবে হয় এটা নিয়েও আজকে যথেষ্ট আলোচনা হয়েছে। আর নির্বাচনের আগে ডিসি, এসপি, ওসি, টিএনও এগুলোকে রিশাফল করার কথা বলা হয়েছে এবং রিশাফলটা কিভাবে করা হবে এটা একটা র্যান্ডম ওয়েতে করবে। আর আমি আরো অনেকগুলো বিষয় আছে, আমি আমার ডিপিএস আবুল কালাম আজাদ ওনাকে বলবো এই যে রিশাফল থেকে শুরু করে আরো কিছু কিছু নির্দেশনা ছিল ওগুলো নিয়ে বলবেন। জি ধন্যবাদ। মোটামুটি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো শরীফ ভাই বলছেন। রিশাফলের কথা যেটা আলোচনা হয়েছে, দর্শক, আগামী জাতীয় নির্বাচনের বিষয়ে ব্রিফ করছিলেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে ভুটানকে বাংলাদেশের অবকাঠামো ব্যবহারের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূত ড্যাশো কার্মা হামু দর্জি সৌজন্য সাক্ষাতে তিনি এই আহ্বান জানান। রাষ্ট্রদূত দর্জি প্রধান উপদেষ্টার কাছে দুই দেশের দীর্ঘদিনের ঐতিহাসিক এবং চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের কথা তুলে ধরেন। জানান, চিকিৎসা, শিক্ষায় সহায়তা এবং বাংলাদেশে একটি ভুটানি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনে সহযোগিতার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। বৈঠকে প্রধান উপদেষ্টা তরুণ প্রজন্মের সফর বিনিময়ের ওপরও গুরুত্ব আরোপ করেন। বলেন, দুই দেশের মধ্যে সহযোগিতার সম্পর্ক আরও এগিয়ে নেয়ার যথেষ্ট সুযোগ রয়েছে। চীনে বিডার প্রথম আন্তর্জাতিক কার্যালয় খোলার কথা ভাবছে সরকার। বিডার নির্বাহী পরিচালক আশিক চৌধুরী জানান, চীনের জন্য আরও 2টি অর্থনৈতিক অঞ্চল করা হচ্ছে। অন্যদিকে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলছেন, বাংলাদেশে বিনিয়োগের মানসম্মত পরিবেশ রয়েছে। ঢাকায় এক অনুষ্ঠানে তিনি আরও জানান, বাংলাদেশ, চীন, পাকিস্তানের ফোরাম গঠনের আলোচনায় অন্য দেশের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আওয়ামী লীগ সরকারের পতন এবং শেখ হাসিনার ভারতে পলায়নের পর নয়াদিল্লির সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না বাংলাদেশের। একই সঙ্গে পাকিস্তান, চীনের সঙ্গে দূরত্ব কমছে ঢাকার। এমন বাস্তবতায় চীন, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতায় নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ভারত। মঙ্গলবার এক অনুষ্ঠানে দেশটির প্রতিরক্ষা প্রধান জেনারেল অনিল চৌহান এমন উদ্বেগের কথা জানান। There is a possible convergence of interest we can talk about between China, Pakistan and Bangladesh may have security implications for regional stability and security dynamics. তবে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত বলছেন, বাংলাদেশ, চীন ও পাকিস্তানের মধ্যে ত্রিপক্ষীয় ফোরাম শুধুই একটি সুরক্ষামূলক ব্যবস্থা। এ নিয়ে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। Chinese enterprises will continue to thrive in Bangladesh and contribute to its economic and social development, as well as the improvement of people's livelihood. রাজধানীর গুলশানে চায়না বাংলাদেশ শিল্প ও সরবরাহ চেইন সহযোগিতা শীর্ষক সেমিনারে রাষ্ট্রদূত আরও জানান, বাংলাদেশে বিনিয়োগের মানসম্মত পরিবেশ রয়েছে। Just-Long President Han Kun provided a comprehensive overview of the 10 reports. Senior officials from relevant Bangladesh government departments shared their valuable insights on strengthening industrial and supply chain cooperation between China and Bangladesh. এ সময় বিরাট চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ জানান, চীনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম আন্তর্জাতিক কার্যালয় খোলার কথা চিন্তাভাবনা করছে সরকার। We definitely need to help the potential Chinese investors feel a lot better about Bangladesh, and there's nobody else better than CEAB to be able to do that for us. একই সঙ্গে চীনের জন্য আরও 2টি অর্থনৈতিক অঞ্চল করার কথাও জানান তিনি। Mandarin, so she's bilingual. আল মোহাম্মদুল খান, নিউজ 24, ঢাকা।
3 বছর মধ্যে খেলাপি ঋণ এক অঙ্কে নামিয়ে আনতে চায় সোনালী ব্যাংক, আর এজন্য কয়েক ধাপে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শওকত আলী খান। রাষ্ট্রায়ত্ত বৃহৎ এই ব্যাংকের খেলাপি এখন 19,091 কোটি টাকা, যা মোট ঋণের 21%। চলতি বছরের প্রথম 6 মাসে ব্যাংকটির পরিচালন মুনাফা হয়েছে 3,705 কোটি টাকা। ব্যবস্থাপনা পরিচালকের আশা 2025 সালের শেষে সোনালী ব্যাংক কোনো প্রভিশনিং ঘাটতি থাকবে না। ব্যাংকের আর্থিক স্বাস্থ্য ভালো করতে নতুন উদ্যোক্তা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। গুরুত্ব দেওয়া হচ্ছে ক্ষুদ্র ও মাঝারি খাতের উদ্যোক্তাদের। দর্শক, এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।